ফিলিস্তিনিদের নির্বিচারে খুন ও উচ্ছেদ এবং তাদের ভূমি দখলের ক্ষেত্রে জায়নিস্টরা ইতিহাসের একাধিক ন্যারেটিভ ব্যবহার করে থাকে, যার দ্বারা তারা প্রমাণ করতে চায় এই অঞ্চলের আদি ভূমিপুত্র ইহুদিরা। সৃষ্টিকর্তা তাদেরকে এই ভূমি প্রদানের অঙ্গীকার করেছেন, ফলে এটি তাদের প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি, আর তারাই এই প্রতিশ্রুত ভূমির প্রকৃত মালিক। আদ্যপান্তর এই পর্বে আমরা জায়নিস্ট বক্তব্য দেখব, তারপর এই বক্তব্যের সত্যাসত্য ইতিহাস ও গবেষণার আলোকে খতিয়ে দেখার চেষ্টা করব। জায়নিস্ট ইতিহাসের বক্তব্য অনুযায়ী হজরত মুসা আলাইহিসসালাম মিশর থেকে আনুমানিক ১৩০০ খ্রিস্টপূর্বাব্দে বনি ইসরায়েলিদের নিয়ে বের হওয়ার পর বর্তমান মিশরের সিনাই উপত্যকায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ লাভ করেন। সেই নির্দেশে ইসরায়েলিদেরকে ফিলিস্তিনে, যা ছিল তৎকালীন কেনানের অংশ, সেখানে প্রবেশের আদেশ দেওয়া হয়। পবিত্র কোরআনুল করিমে সূরা মায়েদার ২২ থেকে ২৫ নং আয়াতে এসব ঘটনা বিবৃত হয়েছে। তবে হজরত মুসার জীবদ্দশায় ইসরায়েলিরা সেখানে প্রবেশ করেনি। তার মৃত্যুর পর ইউসা আলাইহিসসালাম বা বাইবেল মতে যশোয়ার নেতৃত্বে আনুমানিক ১২৭০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দে তারা ফিলিস্তিনে প্রবেশ করে। এর প্রায় ২০০ থেকে ২৫০ বছর পর ফিলিস্তিনের অত্যাচারী রাজা জালুত, যাকে বাইবেলে গলিয়াথ নামে উল্লেখ করা হয়েছে, হজরত দাউদ আলাইহিসসালাম এক যুদ্ধে তাকে পরাজিত ও হত্যা করেন। এরপর এখানে গড়ে ওঠে ইহুদিদের সুবিশাল সাম্রাজ্য। দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতায় আসার পর সেই রাজ্য ধনে মানে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে ওঠে। তার সাম্রাজ্যের আনুমানিক সময়কাল ছিল ৯৭০ থেকে ৯৩১ খ্রিস্টপূর্বাব্দ। সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে নির্মিত হয় হাইক্লেস সুলাইমানি বা ইহুদিদের ফার্স্ট টেম্পল। ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজার ফিলিস্তিন আক্রমণ করে ফার্স্ট টেম্পল গুড়িয়ে দেন। এর প্রায় ৫০ বছর পর পার্সিয়ান সম্রাট সাইরাস দ্য গ্রেট ইহুদিদেরকে ফের ফিলিস্তিনে পুনর্বাসন করেন। পুনরায় তারা আরেকটি ইবাদত গৃহ নির্মাণ করে, যাকে বলা হয় সেকেন্ড টেম্পল। আনুমানিক ৫১৬ খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ড টেম্পল নির্মাণ সমাপ্ত হয়। ঈসা আলাইহিসসালামের জন্মের ৭০ বছর পর অর্থাৎ ৭০ খ্রিস্টাব্দে রোমানদের সাথে ইহুদিদের সংঘাত বাধে। টাইটাসের নেতৃত্বে রোমানরা দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনকে গুড়িয়ে দেয়। ইহুদিদের বিরুদ্ধে এরকম দুটি আক্রমণের কথা কোরআনুল করিমের সূরা বনী ইসরায়েলে উল্লেখিত হয়েছে। টাইটাসের ধ্বংসযজ্ঞ ছিল ভয়াবহ। তিনি পুরো শহরে আগুন জ্বালিয়ে দেন, অধিকাংশ ইহুদিকেই হত্যা করেন, তবে কেউ কেউ পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। তখন থেকেই ইহুদিরা দেশান্তরী। জায়নিস্টদের দাবি অনুযায়ী তাদের ভূমি একদল আরব বেদুইনের হাতে বেদখল হয়েছিল। ২০০০ বছর পর্যন্ত ইহুদিরা পৃথিবীর নানা প্রান্তে নির্যাতিত, নিপীড়িত অবস্থায় জীবনযাপন করছিল। অবশেষে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইহুদিরা তাদের বাপদাদার ভিটে ঈশ্বর কর্তৃক প্রদত্ত ভূমিতে ফিরে যায়। জায়নিস্টদের দাবি অনুযায়ী এভাবেই ফিলিস্তিনের মাটি দখলদার আরবদের উচ্ছেদ করে এর প্রকৃত মালিকদের ফিরে পায়, আর ইহুদিরা ফিরে পায় তাদের প্রমিসড ল্যান্ড। শুরুতে বলেছি, ফিলিস্তিন দখলে নিজেদের অবস্থান পাকাপুক্ত করতেই ইতিহাসের আশ্রয় নিয়েছে জায়নিস্টরা। বিভিন্ন যুক্তি দিয়ে বিশ্ববাসীর কাছে প্রমাণ করার চেষ্টা করেছে ফিলিস্তিনে তাদের অধিকার কতটুকু খাঁটি। কিন্তু তাদের দাবির কতটুকু গ্রহণযোগ্য তা বুঝতে হলে আমাদের খতিয়ে দেখতে হবে বর্তমান ইসরায়েলের ইহুদিদের উৎপত্তি হয়েছে কোথায়। বর্তমানে ইসরায়েলে যেসব ইহুদি বসবাস করে তারা এসেছে পৃথিবীর নানা দেশ থেকে। তাদের কিছু অংশ এসেছে স্পেন, পর্তুগাল আর আফ্রিকার দেশগুলো থেকে। এদেরকে বলা হয় মিজরাহি বা মিজরাহি। আরেকটি অংশ এসেছে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া এসব দেশ থেকে। তাদেরকে বলা হয় আশকেনাজি। এই দুই শ্রেণীর মধ্যকার সংস্কৃতি, ভাষা, এমনকি ধর্মচর্চায়ও রয়েছে বিপুল পার্থক্য। ইসরায়েলের অভ্যন্তরে তাদের সমর্থিত রাজনৈতিক দলও ভিন্ন। বর্তমানে নেতানিয়াহু সরকার প্রধানত আশকেনাজিদের সরকার। মিজরাহি ইহুদি এবং আরব খ্রিস্টান ও মুসলমানদের বিরুদ্ধে এই দল। ইসরায়েলের ক্ষমতা যেহেতু ইউরোপিয়ান আশকেনাজি ইহুদিদের হাতে, ফলে এখানে অন্য ইহুদিরাও নানাভাবে বঞ্চিত হয়। এখন আমরা যাচাই করার চেষ্টা করব আসলে ইহুদিরা এই অঞ্চলের ভূমিপুত্র কিনা। ইউরোপ আর আফ্রিকা থেকে এসে যেসব ইহুদি ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নিয়েছে তারা আদতেই ২০০০ বছর পূর্বে ফিলিস্তিন ত্যাগ করা ইহুদিদের বংশধর কিনা। মূল আলোচনায় ঢোকার পূর্বে দুটি বিষয় আমাদের জানতে হবে। প্রথমত, যদি আজকের ইহুদিরা ২০০০ বছর পূর্বেকার ইহুদিদের বংশধর হয়েও থাকে, তবু পৃথিবীর কোনো যুক্তিতে ২০০০ বছর পর গিয়ে সেই ভূমির লোকজনদের তাড়িয়ে দিয়ে তা দখল করে বসে যাওয়া বৈধ নয়।
বর্তমান পৃথিবীর যত জনগোষ্ঠী যত জায়গায় বসবাস করে তাদের কেউই মানব ইতিহাসের শুরু থেকে সেখানকার অধিবাসী নয়। বর্তমান পৃথিবীর প্রত্যেকটা জনগোষ্ঠী কোনো না কোনো অঞ্চল থেকে অভিবাসন করে এসেছে। যেমন আমেরিকার স্থানীয় আদিবাসী রেড ইন্ডিয়ানদের হটিয়ে ইউরোপিয়ানরা দেশটি দখল করে নিয়েছে। ইউরোপ থেকে তাদের আগমনের বয়স 500 বছরও পেরোয়নি। কিন্তু এখন যদি আমেরিকানরা ইউরোপে গিয়ে দাবি করে যে তারাই ভূমির আদি ও প্রকৃত মালিক, দুনিয়ার কেউ কি তা মেনে নেবে? এবং এই দাবি অনুসারে সেখানকার বর্তমান অধিবাসীদের উচ্ছেদ পৃথিবীর কোনো আইন, কোনো সরকার, কোনো সভ্য মানুষ সমর্থন করতে পারে? 200-300 বছর পূর্বের অভিবাসীরা যদি পূর্বের ভূমির মালিকানা দাবি করতে না পারে, তাহলে 2000 বছর পূর্বে অভিবাসন করে আসা ইহুদিরা কিভাবে ফিলিস্তিনের ভূমি দাবি করে? অধিকন্তু আমরা এখন দেখব ইসরায়েলের বর্তমান ইহুদিরা ইতিহাসের কোনো কালে আদৌ এই ভূমির মালিক ছিল কিনা। ইহুদি জাতির ইতিহাসে কাজার বা খাজার জাতিগোষ্ঠী বিশেষ স্থান দখল করে আছে। ইহুদি ধর্মের বর্তমান ব্যাখ্যা অনুসারে কেউ ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে পারবে না, শুধুমাত্র যারা বনি ইসরায়েলের অংশ জন্মগতভাবে তারা এই ধর্মের অংশ এবং সেই সূত্রে বর্তমান ইসরায়েলের নাগরিক। কিন্তু 1000 খ্রিস্টাব্দের দিকে এই বিষয়টি এমন ছিল না। ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে, যেখানে বর্তমান ইউক্রেন অবস্থিত, সেখানে 6ষ্ঠ শতাব্দীতে খাজার নামক এক তুর্কি জাতির সাম্রাজ্য ছিল। এই অঞ্চলে সুবিশাল ও মহাশক্তিধর সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা, যারা প্রায় 500 বছর পর্যন্ত ককেশাস অঞ্চলে মুসলিমদের অগ্রযাত্রা ঠেকিয়ে রেখেছিল। একই সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের মোকাবিলা করতে হয়েছে তাদের। খাজারদের ইতিহাস নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলমান ছিল, কিন্তু এর পালে জোর হাও দিয়েছেন হাঙ্গেরিয়ান লেখক ও সাংবাদিক আর্থার কেসলার। 1976 সালে প্রকাশিত তার বই দ্য 13th ট্রাইব, খাজারস এম্পায়ার অ্যান্ড ইটস হেরিটেজ ইহুদিদের ইতিহাস নিয়ে বিপুল হইচই ফেলে দিয়েছিল। বইতে কেসলার দেখিয়েছেন বর্তমান ইসরায়েলের আশকেনাজি ইহুদিরা আদতে ফিলিস্তিন থেকে অভিবাসন করা ইহুদিদের বংশধর না, তারা বরং দক্ষিণ পূর্ব ইউরোপের খাজার জাতিগোষ্ঠীর বংশধর, যারা কোনো কালেই ফিলিস্তিনের আদিবাসী ছিল না, বরং আরও পূর্ব দিক থেকে আসা তুর্কি জাতির বংশধর ছিল তারা। খাজার সাম্রাজ্যের মানুষজন 740 সালের কিছু পর রাজকীয়ভাবে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়। রাজা ও সামরিক অভিযাত্রা ইহুদি ধর্ম গ্রহণ করে নেয়। সেই সাথে 13শ শতাব্দী পর্যন্ত ইহুদি খাজার সাম্রাজ্য টিকেছিল। চেঙ্গিস খানের আক্রমণে খাজার সাম্রাজ্য তছনছ হয়ে যায়। খাজাররা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। পোল্যান্ড, হাঙ্গেরি সহ আরও অনেক দেশে আগে থেকেই খাজারদের বসতি ছিল। এমনকি ক্রিমিয়া, ইউক্রেন এবং লিথুয়ানিয়াতেও খাজার বসতি পাওয়া গেছে। তাছাড়া খাজারদের বিপুল অংশ ছিল আধা যাযাবর। শীতকালে শহরের আশপাশে তাঁবু ফেলত। বসন্তে এলে আবার পশুর পাল নিয়ে ছড়িয়ে পড়ত গোটা অঞ্চল জুড়ে। এভাবে খাজার ইহুদিরা পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে। ইহুদিদের বর্তমান মূলধারার ইতিহাসে যদিও এই ইতিহাস পুরোপুরি চেপে যাওয়া হয়েছে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইহুদিদের ইতিহাস সংক্রান্ত সমস্ত লেখা ও গবেষণায় ইহুদিদেরকে সেমিটিক হিসেবে দেখানোর চেষ্টা বৈশ্বিকভাবে চলমান ছিল। সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনের উপর ইহুদিদের অধিকার দেখানোর জন্য এসব গবেষণা গ্রন্থ রচিত হতো। এতদূর সত্ত্বেও 1973 সালে রচিত এনসাইক্লোপিডিয়া জুডাইকার খাজারস জু আফটার দ্য ফল অব দ্য কিংডম শীর্ষক প্রবন্ধে বলা হয়েছে, ক্রিমিয়া, পোল্যান্ড এবং অন্যান্য স্থানের তুর্কিভাষী কট্টর ইহুদি কারাইট সম্প্রদায়ের সাথে খাজারদের সংযোগ ছিল তা নিশ্চিত, যা তাদের লোকাচার, নৃতত্ব এবং ভাষা থেকে সুপ্রমাণিত। 1000 খ্রিস্টাব্দ থেকে অতি সাম্প্রতিক সময় পর্যন্ত রচিত সমস্ত ঐতিহাসিক নথিতে পূর্ব ইউরোপিয়ান ইহুদিদের সাথে খাজারদের রক্ত সম্পর্কের কথা গুরুতরভাবে উচ্চারিত হয়ে এসেছে। গুরুত্বপূর্ণ তথ্য হল, আধুনিককালে ইউরোপে ইহুদি নিধন শুরু হয় রাশিয়ার হাত ধরে। একে বলা হয় পোগ্রোম। রাশিয়ার ইহুদিরা খাজারদের বংশধর। বর্তমান রাশিয়ার দক্ষিণাংশে ছিল তাদের সাম্রাজ্য। তাছাড়া ইলন পাপে তার বই 10 Myths About ইসরায়েলে দেখিয়েছেন যে ফিলিস্তিনের ইহুদিরা গণহারে দেশ ত্যাগ করেনি, তাদের অধিকাংশই বরং টাইটাসের আক্রমণে নিহত হয়েছিল। যারা বেঁচে ছিল তারা আশপাশের অঞ্চলে বসবাস করত। সময়ের পরিক্রমায় তাদের বৃহৎ অংশ সেখানকার মুসলিম আর খ্রিস্টানদের মাঝে বিলীন হয়ে যায়। ফলে ইউরোপ থেকে আসা ইহুদিরা সম্পূর্ণ নতুন এক সম্প্রদায়, এবং তার ভাষায় তারা হল সেটলার কলোনিয়াল। ইসরায়েলের হাইফা ইউনিভার্সিটি প্রফেসর জিল আজমন ইহুদিদের জিনোম সম্পর্কে বিস্তৃত এক গবেষণা পরিচালনা করেন 2010 সালে, যা আব্রাহামস চিলড্রেন ইন দ্য জেনোম এরা শিরোনামে আমেরিকান জার্নাল অব হিউম্যান জেনেটিক্স এবং নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়।
গবেষণার উদ্দেশ্য ছিল ইরানি, ইরাকি, সিরিয়ান, তুর্কি, ইতালিয়ান, গ্রিক ও আশকেনাজি ইহুদিদের জিনোম যাচাই করে দেখা। এতে দেখা যায় আশকেনাজি ইহুদিদের জিনোম সবচেয়ে বেশি মিলে দক্ষিণ ইউরোপিয়ান জাতিগোষ্ঠীর সাথে, বিশেষত ইতালিয়ার গ্রিসের সাথে। এখানে আমাদের মনে রাখতে হবে যে ইহুদিদের দাবি অনুযায়ী বহিষ্কৃত হওয়ার পর 2000 বছর পর্যন্ত তারা অবিমিশ্র ছিল। অপর জাতির মতো তারা স্থানীয় জাতিগোষ্ঠীর সাথে মিশে যায়নি। তাদের রক্ত ছিল পবিত্র, খাঁটি ইসরায়েলি ছিল তারা, যার ফলে তারা এখনও আদি ভূখণ্ডের দাবিদার। কারণ যদি তারা স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে গিয়ে থাকে তাহলে তারা সংকর জাতিতে পরিণত হবে এবং স্থানীয় জাতিগোষ্ঠীর সদস্যরূপে বিবেচিত হবে। আজমনের গবেষণা এই মিথের বিরুদ্ধে গুরুতর ধাক্কা হয়ে এসেছে। এই বিষয়ে অধিকতর গবেষণা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় জেনেটিসিস্ট প্রফেসর হ্যারি অস্ট্রের। টানা 21 বছর তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের হিউম্যান জেনেটিক্স প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন। তার একাডেমিক ঝুলিতে এরকম আরও বহু অর্জন রয়েছে। 2012 সালে তার লিগেসি, এ জেনেটিক হিস্ট্রি অব দ্য জিউইশ পিপল গ্রন্থটি প্রকাশিত হয়। এতে তিনি ইহুদিদের ইতিহাস, সংস্কৃতি ও বংশগতি সবকিছুর মিশেলে ইহুদিদের উৎস সন্ধান করতে সচেষ্ট হয়েছেন। সেফারডিক বা স্প্যানিশ আর মিজরাহি বা আরব আফ্রিকান ইহুদিদের সম্পর্কে তার মতামত হল এদের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের ছিল, কিন্তু আশকেনাজি ইহুদিদের বিষয়টা অতি জটিল। তাদের রক্তে রয়েছে বহুমুখী মিশ্রণ এবং এতে ইউরোপিয়ান পূর্বপুরুষদের প্রাধান্য বিদ্যমান। এই বইয়ের কারণে অবশ্য অন্যান্য জায়নিস্ট গবেষকরা তার তীব্র সমালোচনা করেছেন। ইহুদিদের ইতিহাস, পূর্বপুরুষ আর বর্তমান ইসরায়েলের জাতীয়তা নিয়ে দুর্দান্ত গবেষণা করেছেন খোদ তেল আবিব ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক শ্লোমো স্যান্ড। তার রচিত দ্য ইনভেনশন অব দ্য জিউইশ পিপল বইতে কিভাবে জাতীয়তাবাদ আর সংস্কৃতির মিশেলে বর্তমান ইহুদি জাতিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়ে তোলা হয়েছে তার বিশদ বিবরণ দিয়েছেন। যদিও বর্তমান ইসরায়েলে ক্ষমতাসীন আশকেনাজি ইহুদিরা ফিলিস্তিনিদের উচ্ছেদে নেতানিয়াহু আর তার লিকুদ পার্টি অত্যন্ত কট্টর অবস্থানে, কিন্তু সব দিক বিবেচনায় বলা যায় তারা কোনো কালেই ফিলিস্তিনের ভূমিপুত্র ছিল না। তারা ইউরোপ থেকে আসা নিখাদ শতভাগ খাঁটি দখলদার এবং ভূমিদস্যু ছাড়া অন্য কিছু নয়।